নমস্কার, আমি মানস সাব কথায় আপনাদেরকে স্বাগত। আজ অসম বিধানসভায় বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। মোট ব্যয়ের প্রস্তাব ছিল 2,85,84,84 কোটি, আর বাজেট ঘাটতি 419.26 কোটি টাকা। রাজ্যের মাথাপিছু আয় 1,85,429 টাকা বেড়েছে, আর অতিরিক্ত 2 লক্ষ নিয়োগের প্রস্তাব রয়েছে বাজেটে। পরবর্তী 5 বছরে 2 লক্ষের অধিক নিয়োগের লক্ষ্য, আর তার জন্য গঠন করা হবে টাস্কফোর্স। আমরা দেখতে পেয়েছি বাজেটে দুগ্ধ পালকদের জন্য প্রকল্পের সুবিধার প্রস্তাব রয়েছে, 18টি নতুন প্রকল্পের প্রস্তাব রয়েছে, 1,51,883 কোটির বাজেট পেশ। রাজ্যের কৃষকদের জন্য 11,000 টাকার আর্থিক সাহায্য রয়েছে বাজেটে। আর জীবন প্রেরণা প্রকল্প যেটা রয়েছে সেটা শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। 48,366 জন স্নাতক ডিগ্রি প্রাপ্তদের মাসিক 2,500 টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে বাজেটে, এবং নিযুত ময়না যে প্রকল্পটা রয়েছে সেখানে 53,718 জনকে সামিল করার লক্ষ্য নেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়নের জন্য 10,000 কোটির প্রস্তাব রয়েছে বাজেটে, এবং গুয়াহাটি রিং রোড প্রকল্পের জন্য 4,958 কোটির প্রস্তাব রয়েছে। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। এই বাজেটে আমরা দেখেছি কোনো রেভিনিউ যেভাবে জেনারেট হবে, এক্সপেন্ডিচারও মোটামুটি সেরকমই থাকবে। মানে কোথা থেকে বাজেটটা মানে বাফার কোথা থেকে আসবে সেটা বাজেটে ক্লিয়ারলি বলা নেই। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোকরাঝাড় থেকে গার্লস কলেজ কোকরাঝাড়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মৈত্রী সিনহা, তাকে স্বাগত জানাচ্ছি। আর বরপেটা রোড থেকে রয়েছেন ফরহাদ আলী, আইটি চেয়ারম্যান AIUDF, এবং রাঙাপাড়া থেকে রয়েছেন গৌতম ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র। আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই চলে যাব মৈত্রী সিনহার কাছে। এই বাজেটে মৈত্রী দেবী, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই বাজেটে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর একটা উন্নয়নমুখী বাজেটের লক্ষ্য রাখা হয়েছে, এবং মহিলাদের বিশেষ করে বেশ কিছু প্রকল্পে মহিলাদেরকে অনেক কিছু সুবিধা দেওয়া হয়েছে। আপনি এ নিয়ে কি বলবেন? নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে। হ্যাঁ, আজকে যে বাজেট পেশ হলো, এটা এখানে সাধারণভাবে দেখা যাচ্ছে যে মহিলাদের জন্য হ্যাঁ, অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা এখানে আবন্টন করা হয়েছে। প্রথমত, মহিলা শিশু বিকাশ বিভাগে 3,800 কোটি টাকার আবন্টন দেওয়া হয়েছে, যাতে মহিলা এবং শিশুদের বিকাশ বা বৃদ্ধি সুসংগঠিতভাবে হয়। এবং এখানে আরো বলা হয়েছে যে মহিলাদের যাদের নাকি রোগ সংক্রান্ত, যেরকম HIV বা এইডস সংক্রান্ত মহিলাদের আর্থিক সাহায্যের কথাও এখানে এই বাজেটে উল্লেখ করা হয়েছে, যে কিছু আর্থিক সাহায্য এদেরকে প্রদান করা হবে। মহিলাদের জন্য যেরকম বিধবা মহিলারা আছেন, তাদের জন্য পেনশনের ব্যবস্থাও আছে এই বাজেটে। বিশেষ করে চা বাগানের মহিলাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল বা খুব ভালো একটা পদক্ষেপ আমরা দেখতে পাই। এখানে চা বাগানের যারা কাজ করেন মহিলারা, তাদের গর্ভাবস্থায় তাদেরকে 15,000 টাকা করে দেওয়ার যে আর্থিক সাহায্য প্রদানের যে আশ্বাস দেওয়া হয়েছে এই বাজেটে, এটা ভীষণই প্রশংসনীয়, খুব ভালো। এর সাথে মহিলা ও শিশু বিকাশ বিভাগে 3,800 কোটি টাকার আবন্টনও দেওয়া হয়েছে। আর মহিলা কোর্ট, যেরকম সেলফ হেল্প গ্রুপ, এদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ প্রদানের কথা এই বাজেটে বলা হয়েছে। 10 লাখ টাকার ক্ষেত্রে আবার স্ট্যাম্প ডিউটিও থাকছে না। এটা খুব প্রশংসনীয় বাজেট হয়েছে বলে আমি মনে করি। এখানে ক্ষুদ্র উদ্যোগ এবং অতি ক্ষুদ্র উদ্যোগ স্থাপনের ক্ষেত্রে ব্যক্তিগত ঋণ পেতে সক্ষম মহিলারা, চাকরিজীবী মহিলাদের জন্য 50 লাখ টাকার ঋণ, নগদবিহীন চিকিৎসা এবং 1 কোটি টাকার জীবন বীমা ঘোষণা করা হয়েছে এই বাজেটে, যেটা অত্যন্ত প্রশংসনীয়। আশাকর্মী, বিউটি পার্লার, কাটিং এবং নেটিং, তাঁত শিল্প, হস্তশিল্প, এসব শিল্পের সাথে যেসব মহিলারা জড়িত হয়ে আছে, তাদের জন্য সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী উদ্যমিতা আঁচড়ির সাহায্যেও মহিলাদের বিস্তর বিকাশের পথ খুলে গেছে। বিভিন্ন ধরনের ঋণ সুবিধা, বিভিন্ন ধরনের আর্থিক আবন্টন, এসবের মাধ্যমে এদের মহিলারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন। কিশোরীদের জন্য যেরকম নিযুত ময়রা আঁচড়ি অব্যাহত থাকছে এই বাজেটে, এই আঁচড়ি বা এই নীতি নিযুত ময়রা বিশেষভাবে আমাদের গ্রাম অঞ্চলের যেসব ছাত্রীরা আছেন যারা সুযোগ সুবিধা ঠিক মতো পাচ্ছে না, ঠিক মতো নিজেদের সংস্থাপনের পথ তাদের ঠিক নেই, এই বাজেটে যে এই নিযুত ময়নার আর্থিক সাহায্য যেটা প্রদান করা হচ্ছে এটা খুবই প্রশংসনীয়। ভীষণ ভাবে বেনিফিটেড হচ্ছে গ্রামাঞ্চলের, বিশেষ করে গ্রামাঞ্চলের যেসব আমাদের ছোট ছোট শিক্ষার্থী আছে তাদের জন্য। এখানে সরকারি মহিলা কর্মচারী যারা আছেন তাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও আছে এই বাজেটে। এখানে তারা যেটা নাকি ম্যাটারনিটি লিভ উইথ পেতে পাচ্ছেন। মহিলা এবং কিশোরীদের সাহায্যের এখানে হেল্প করা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ বা বিভিন্নভাবে কর্মনিয়োগের দ্বারাও থার্ড গ্রেড ফোর্থ গ্রেড মহিলারাও, কিশোরীরাও এখানে যেরকম নিয়োগের একটা আশ্বাস পাচ্ছেন, এটা ভীষণ ভাবে প্রশংসনীয়। এতদিন এটা বন্ধ ছিল, এভাবে এই বাজেটের সাহায্যে যে খুলে গেছে, সম্পূর্ণ ডেভেলপমেন্ট খুলে গেছে। এই সময়ে এই সমস্ত দিক দিয়ে আমার মনে হচ্ছে মহিলারা আর পিছ পড়ে থাকবে না, বিভিন্ন ভাবে উন্নতির পথ সুগম হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মহিলারা পিছিয়ে থাকবে না, উন্নতির পথ সুগম হবে এই বাজেটে। আমি চলে যেতে চাইছি, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র গৌতম ভট্টাচার্য। গৌতম বাবু, এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ এবং স্বাস্থ্যক্ষেত্র খুব সরকার একটা নতুন লক্ষ্য নিয়ে এই বাজেটে প্রস্তাব করেছে। আপনি কি বলবেন, এই বাজেট নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? নমস্কার সবাইকে। আর শুরুতেই আমি বলতে চাই, আপনি গত বছরের বাজেটটা যদি আমি বলি শুরুতে, সেটা আমার বলা উচিত। একটা হিস্ট্রি যদি আমি না বলি, আপনি প্রেজেন্টটা বলা সুবিধাজনক হয়। গত বছরের বাজেটে কি ছিল? গত বছরের বাজেটের টোটাল অ্যালটমেন্টের 65% টাকা শুধু বেনিফিশিয়ারির পেছনে খরচ হয়েছে। একটা রাজ্য কতখানি সেই রাজ্যের, আর সেটা কিন্তু 65%, সেটা আমার ডাটা নয়, সেটা সিএজি বলেছে। 65% শুধু বেনিফিশিয়ারিটা সেরকম না যে কোনো আইনের অধীনস্থ বেনিফিশিয়ারি না, তারা এটা একটা ভোট ব্যাংক পলিটিক্সের বেনিফিশিয়ারি বলা যায়। আর এটাই ধ্রুব সত্য, সেই বেনিফিশিয়ারি বাঁচাতে গিয়ে 65% টাকা খরচ হয়। এখন যদি আমি আসি এই বাজেটে, টোটাল যে বাজেটের যে ধার্য করা হয়েছে, সেই বাজেটের 69 to 70% টাকা পরনির্ভরশীল। তার মানে আমরা কেন্দ্র সরকারের কাছে নির্ভরশীল। কেন্দ্র সরকার সেই টাকাগুলো দিলে আমরা খরচ করতে পারবো, তা না হলে বাকি যে 30% সেটা আমাদের স্টেট রেভিনিউ থেকে আসে। এখন কথা হলো, কেন্দ্র আমাদের যেটা জিএসটি প্রাপ্য রয়েছে, সেই জিএসটির আমরা এখনো 80,000 crores রুপিস আমরা এখনো পাইনি কেন্দ্র থেকে। কেন্দ্র যখন টাকাটা 80,000 crores জিএসটির টাকা দিচ্ছে না, সেই সময় টোটাল বাজেটে 70% কেন্দ্রের উপর নির্ভরশীল বাজেট। সেটা তো একটা মানে অস্বাভাবিক একটা জিনিস। মানে কেন্দ্র এটা হাওয়াতে একটা ছুড়ে দেওয়া হয়েছে, এরকম এরকম এরকম। তারপরে আমি যদি বলি এই বাজেট সম্বন্ধে, আসামের এখন সবচেয়ে বড়, আসাম বলুন আপনি সমগ্র ভারতবর্ষে বলুন, সবচেয়ে বড় বার্নিং ইস্যু কি? আনএমপ্লয়মেন্ট একটা বার্নিং ইস্যু। সেকেন্ড মোস্ট বার্নিং ইস্যু ইনফ্লেশন, মূল্য বৃদ্ধি। যেটা কমপ্লিট বাজেটে আনএমপ্লয়মেন্ট নিয়ে কোনো আনএমপ্লয়মেন্ট যেটা আমাদের আছে দেশ রাজ্যে, মোটামুটি আপনি যদি ফ্যাক্ট অ্যান্ড ফিগার মানে সরকারি তথ্য হিসাবে দেখুন, মোটামুটি 33 লাখ আনএমপ্লয়েড রয়েছে।
কিন্তু তাদের কোনো কথা এই বাজেটে উল্লেখ নেই। না, 2 লক্ষ তো প্রস্তাব রয়েছে, 2 লক্ষ এমপ্লয়মেন্টের সরাসরি প্রস্তাব রয়েছে এই বাজেটে, এবং ঠিক, সে 2 লক্ষ, সঙ্গে হ্যাঁ, বাকি যেগুলো আছে, ধরুন বিভিন্ন ক্ষেত্রে যেমন বিজনেস ক্ষেত্রে অনেক সরকারি ইয়ে থাকবে, সেখানে তো অনেক এমপ্লয়মেন্ট হবে, সেটা নিয়ে হ্যাঁ, সেটা নিয়ে বলছি, সেটা নিয়ে বলছি। 2 লক্ষ এমপ্লয়মেন্টের প্রস্তাব বাজেটে রয়েছে, 1 বছরে 2 লক্ষ। হুম ঠিক আছে, 2021-এর প্রমিস কি ছিল? পার ইয়ার 1 লাখ। কিন্তু আপনি যদি 2025 থেকে 2026 সেই 5 বছরের কার্যকাল দেখেন, বিজেপির এই 5 বছরের কার্যকাল, এমপ্লয়মেন্ট কত হয়? মাত্র 97,000 এমপ্লয়মেন্ট হয়েছে। এর আগে ইলেকশনের আগে একটা 1,56,000 একটা ব্যানার লাগিয়েছিল, সেটা ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে বা, আর 97 লাখ তার 1000 যেটা দেখিয়েছে, 97,000 যেটা এমপ্লয়মেন্ট হয়েছে, তার মধ্যে কি আছে? তার মধ্যে এরা এটা দেখানো 97,000, তার মধ্যে কি হয়েছে? এই যে এআরডিএ এক্সাম গুলো হচ্ছে, এক একটা ক্যান্ডিডেট 3টে 4টে বিভাগে পাস করছে, আলটিমেটলি সরকার সেই 3টে 4টে বিভাগে দেখাচ্ছে, কিন্তু সেই একটা যুবক কিন্তু একটা ডিপার্টমেন্টেই জয়েন করছে আলটিমেটলি। 2 লক্ষ, আপনি আজকে 2 লক্ষ বলছে, পোল প্রমিস 2021-এ 1 লক্ষ বছরে ছিল, কিন্তু 5 বছরেও তারা 1 লক্ষ করতে পারেনি। আজকে তারা বলছে 2 লক্ষ, আলটিমেটলি তো 5 বছরে যদি আমি হিসাব করতে যাই সেটা 10 লক্ষ হয়। তো গত 5 বছরে তো 1 লক্ষ করতে পারলো না 5 বছরে, আর এই 5 বছরে তারা 10 লক্ষ কি করে এক করে ফেলবে? লক্ষ সেটা 34,000 বড় তো কথা। অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আপনি যেটা বলছেন যে একজন লোক 2-3টে বিভাগে চাকরি পেয়েছে, তারপরে সেটাও কাউন্টিং হয়েছে, হ্যাঁ, সেটাও সেটা কাউন্টিং হয়েছে, কিন্তু 2টো বিভাগে আমার কেউ পাস কথাটা করেছে, হলো যে সেটাকে এমপ্লয়মেন্ট জেনারেট তো করার জন্য সরকার যথেষ্ট, সরকারি ক্ষেত্রে চাকরি হয়েছে, সেটা এমপ্লয়মেন্ট তো শুধু সরকারি ক্ষেত্রে হয় না, বেসরকারি ক্ষেত্রে যথেষ্ট ইয়ে হচ্ছে, কিন্তু বিনিয়োগের কেন্দ্রবিন্দু কিন্তু আসাম হয়ে উঠছে। অ্যাডভান্টেজ আসামের কথা বলা হয়েছে এখানে, প্রায় 3 লক্ষ 3.10 লাখ ক্রোর আন্ডার ভেরিয়াস স্টেজেস অফ ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট হচ্ছে, যেখানে আমরা নিয়োগের কথা হয়তো এখানে সরাসরি বলা হয়নি, কিন্তু 1,02,557 ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস জেনারেট হবে। যেখানে আপনি বলছেন যে আপনি 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 অ্যাডভান্টেজ আসাম বলছেন, আমি আপনাকে 2016 সনের অ্যাডভান্টেজ, না, আমি 10 বছর পেছনে যেতে চাই না, আমি এই বাজেট নিয়ে কথা বলছি, এই বাজেটের কথাটা আপনি না বলুন। না, বাজেটটা যেটা হয়েছে সেটা একটা তো স্বপ্ন দেখানো, 10 বছর আগে যে স্বপ্নগুলো দেখানো হয়েছিল সেই স্বপ্নগুলো ফুলফিল হয়নি। আলটিমেটলি 10 বছর ধরে এরা শাসনে আছে, 10 বছরে 2016-র বলুন, 2021-এর বলুন, কোনো কম্প্রমিস যখন ফুলফিল করেনি, কোনো ফুলফিল কি 40%ও ফুলফিল হয়নি। অ্যাডভান্টেজ আসামে প্রথম যেটা অ্যাডভান্টেজ আসাম 1.0 হয়েছিল, সেই অ্যাডভান্টেজ আসামের যেগুলো এমওইউ সাইন হয়েছিল তার কত পার্সেন্ট রূপায়ণ হয়েছে? মাত্র 18%। সেই 18% প্রথম এমওইউর মাত্র 18% রূপায়ণ হয়েছে। এমওইউ তো স্বপ্ন একটা দেখানো হচ্ছে যে আমরা এটা করবো, এত লাখ কোটির বিনিয়োগ হবে, যারা এমওইউ সাইন করেছিল তারা 18% বিনিয়োগ করেনি আসামে। এটা তো, তাতে করে তো বোঝা যাচ্ছে যে আসামে কি অবস্থা হচ্ছে। মানে এমইউ সাইন করা, আমি একদম সোজা বাংলায় বলছি, এমইউ সাইন করা মানে হলো আমি একটা নতুন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, অনেক লোককে চিঠি দিয়ে নেমন্তন্ন করেছি, আমার প্রতিষ্ঠানে আসবেন, মিষ্টি খেয়ে যাবেন। অনেকে আসলো, মিষ্টি খেতে আসলো, মিষ্টি খেয়ে যাওয়ার সময় বলে গেল, হ্যাঁ আপনার দোকানটা খুব সুন্দর হয়েছে, আমি এখান থেকেই জিনিসপত্র কেনাকাটা আমি করবো। আপনাকে আরেকটা আদৌ কথা দেখা গেল আমি আরেকটা কথা আগেও দেখা আপনাকে গেল বলতে সেখানে চাইছি যে 15 প্রতিটি লোক কেনাকাটা করে। প্রতিটি জেলা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের লক্ষ্য নেওয়া আছে, নতুন করে 4টি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব আছে, স্বাস্থ্যক্ষেত্রে 33,240 নতুন পোস্ট সৃষ্টির প্রস্তাব রয়েছে বাজেটে। হ্যাঁ, সেখান থেকে তো এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। সেখানে আপনি কিভাবে বলতে পারছেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না বা হবে না? সেই সেই আমি সেটাও, সেই স্বপ্ন তো আগেও দেখানো হয়েছে। আমি এখন বলছি, আপনি যে মেডিকেল কলেজের কথা বলছেন, মেডিকেল কলেজের কি অবস্থা? মেডিকেল কলেজ আসাম সারা ভারতবর্ষে অন্তিম 5টা রাজ্যের মধ্যে আছে যদি আপনি মেডিকেল ফ্যাসিলিটিস এর কথা বলেন। সেই ক্ষেত্রে যদি আপনি শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে, ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে যদি ভাবুন, কেউ যদি ভেবে থাকে যে মেডিকেল উন্নত হয়েছে, সেটা ভুল ধারণা। কারণ আসামে আমাদের, আপনি তো সাধারণ লোকের কথা বাদ দিন, কোনো একজন পলিটিশিয়ানের কিছু হলে আসাম থেকে বেরিয়ে এদের এইমস দিল্লি চলে যেতে হয়।
দ্বিতীয়ত, আমি তেজপুর মেডিকেল কলেজের গত পরশু দিনের একটা আপনি নিউজ ক্লিপে পাবেন, দেখবেন সেই মেডিকেল কলেজে এরকম হচ্ছে, কোনো সময় মেডিকেল কলেজের আইসিইউতে আপনার লাইট চলে যাচ্ছে, কন্টিনিউ আপনার মেডিকেল কলেজের ভেতরে স্ট্রিট লাইট জ্বলছে না, অন্ধকার বিভৎস এক ব্যাপার। যে গ্রামের গ্রামের রাস্তা সাধারণত যেরকম থাকা যায়, সেই মেডিকেল কলেজের, এই তেজপুর মেডিকেল, আমার বাড়ির পাশেই মেডিকেল কলেজ, তেজপুর মেডিকেল কলেজ, সেখানকার এই অবস্থা। আমি যেই গৃহ শহরে আছি, আমার গৃহ শহরের পাশে আজকে ইলেকশনের আগে একটা না, আমি হসপিটাল আপনার কাছে ওপেনিং হয়েছে। আমি আবার আপনার কাছে হসপিটাল আমি বলছি, আমি আপনার কাছে আবার আসবো গৌতম বাবু। আমি চলে যাচ্ছি ফারহাদ আলীর কাছে। ফারহাদ আলী, আপনি কি মনে করেন এই বাজেটে বিনিয়োগ, নিয়োগ এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবগুলি নিয়ে আপনার মতামতটা কি? দেখেন, সর্বপ্রথমে কথা একটা বলছি যে বিজেপিকে বিগত ইলেকশনে আসামের মানুষের যেভাবে ম্যান্ডেট দিয়েছে, এখন আমরা কোনো ধরনের পলিটিক্যাল একটা বাজেট চাই না। তাদেরকে দায়িত্ব দিয়েছে লোকের, আর এখন তাদের কাছে সময় যে আসামকে স্বনির্ভরশীল, আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। এখন এই বাজেটে অনেক বড় বড় ঘোষণা আছেন, আর বিগত 5 বছরে অনেক বড় বড় ঘোষণা হয়েছে, কিন্তু বাজেট একটা কখন সাকসেস বলে প্রমাণিত হবে, বাজেট একটা কখন ফুলফিল পরিপূর্ণ হবে, যখন এটার ইমপ্লিমেন্টেশন যেটা রেটটা, এই রেটটা আমাদেরকে, এই রিপোর্টটা আমাদেরকে দেখতে হবে। এই জায়গায় 10,000 কোটি টাকা আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা খরচ করবে, গুয়াহাটি রিং রোড বানাবে, এদিকে সিটি এক্সপান্ড হবে। তারপরে বলছে যে সিঙ্গেল উইন্ডো, যেটা যাদেরকে বিজনেস নতুন বিজনেসকে তারা প্রমোট করার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম করেছেন। কিন্তু এর সাথে সাথে আপনিও কথা একটা বলেছেন যে পার ক্যাপিটা ইনকাম আসামে বেড়েছেন, যেটা 1 লাখের উপরে। কিন্তু এই পার ক্যাপিটা ইনকাম বাড়ার সাথে সাথে কিন্তু সবাই এই জিনিসটা থেকে টাচ পেয়েছে। কিছু কিছু লোকের হয়তো পার ক্যাপিটা ইনকাম বেড়েছেন, কিন্তু তারপরেও আসামের দারিদ্রতা আছে। আসামের মানুষ এখন পর্যন্ত অনেক ধরনের স্কিমে, এই যে এমএসএমই স্কিমের কথা বলছেন সরকারে, যে আমরা স্মল ইন্ডাস্ট্রি প্রমোট করব, স্মল ইন্ডাস্ট্রি যারা করবে তাদের, কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এটার যেটা জটিলতা অনেক বেশি। আর এই এমএসএমইর যেসব মানে প্রজেক্টগুলোর বেনিফিটটা কোন ধরনের লোকেরা পাচ্ছেন, এই যে এইসব বিষয়ে আমার একটা প্রশ্ন রয়েছে, এই বাজেটে কিন্তু নতুন করে কোনো করের প্রস্তাব নেই। এটাই আমি বলছি, আসছি যে গভর্নমেন্ট অনেক বড় বড় ঘোষণা এটা লোনের জড়িয়ে করে করছে, লোন আনবো আমরা, এইটা করব, কিন্তু আমাদের যেটা এক্সিস্টিং আসামের যেটা পাওয়ার, আমাদের যেটা অ্যাসেট, এই অ্যাসেটটা রেভিনিউ জেনারেশনের বিষয়টাতে সরকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মনোযোগ কম। আমাদের যেটা ন্যাচারাল রিসোর্স আছে, এই ন্যাচারাল রিসোর্সে কিভাবে ইনভেস্ট করে ওখান থেকে আমরা স্বনির্ভরশীল হব, আমাদের যে অ্যাটিটিউডটা সব সময় যেটা আপনি সেন্ট্রালের উপরে বলছেন, দেখুন ডিপেন্ডেন্ট। আমি একটা কথা, পাওয়ার সেক্টরে কিন্তু প্রচুর ইনভেস্ট করবে সরকার। বিদ্যুৎ খাতে প্রায় 77,353 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। দেখেন, এটা সাথে সাথে সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎটা উৎপাদন হ্যাঁ। হলে একটা রেভিনিউ জেনারেট হবে সরকারের জন্য সেখান থেকেও। দেখেন, এই বিষয়গুলা যে পাওয়ার সেক্টরে ইনভেস্ট করবেন, যদি ইনভেস্ট করেন তাহলে ওখানে আপনার নিয়োগের বিষয়টা আসবে, ওখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তো এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকে আমরা দেখছি যে সেমিকন্ডাক্টরের যেটা যে জাগিরোডের যে প্রজেক্টটা, এই প্রজেক্টে আজকের সময় সারা আসামে টেকনিক্যাল স্টুডেন্ট কয়জন ওখানে চাকরি পাবেন, আমাদের টেকনিক্যাল সাইটে কয়জন ডিগ্রিধারী আসামে আমাদের ছেলে বন্ধু আছে, কিন্তু ওই জায়গায় 3rd গ্রেড 4th গ্রেডের শুধুমাত্র জব পাবে। যে পাওয়ারের যদি ইনভেস্ট করেন, তার সাথে সাথে টেকনিক্যাল ডিগ্রির জন্য আমাদের চিন্তা করতে হবে, এডুকেশনাল সেক্টরের দিকেও চিন্তা করতে হবে, টেকনিক্যালি আমাদেরকে মানুষ রেডি করতে হবে। তো এই প্রত্যেকটা সেক্টরেই, এডুকেশন সেক্টরের দিকে আপনি ইনভেস্টমেন্টের কথা বলছে, যেই সময় বিগত সময় 5 বছরে দেখেছি অনেক অনেক কলেজ, অনেক হাই স্কুলে টিচার ছিল না, তা স্টুডেন্ট টিচারের রেশিওটা অনেক বেশি। তারপর আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথাটা আসছে, যে ইনফ্রাস্ট্রাকচার ছিল না। আজকের সময় যে ঘোষণা দিচ্ছেন
এই ঘোষণাতে যদি তারা আসলেই কাজ করে, অবশ্যই সারা আসামের উন্নতি হবেন। তার সাথে সাথে আমি বলবো, যেটা এখনকার প্রত্যেকজন মানুষকে টাচ করা প্রাইসের যেটা হাইক, মূল্য বৃদ্ধি, তারপরে আপনার এই টোটাল সিন্ডিকেট ট্রাস্টটা 2 লাখ জবের কথা বলছে। 2 লাখ জব জেনারেশনের ক্লিয়ার কোনো রুট ম্যাপ আমাদেরকে বলা হয়নি। কোন জায়গা থেকে কিভাবে হবে এটা সরকার জানে। তারপরে আমি বলছি যে আরেকটা বিষয়, যে এই যেটা সিন্ডিকেট রাস্তা যদি বন্ধ করে, সারা আসামের মানুষ অন্তত এই মূল্যবৃদ্ধির থেকে অনেক পরিত্রাণ পাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। কমলাক্ষ দেবপুরকাস্ত, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই যে আজকের যে বাজেট, এই যে বাজেটে পরিকাঠামো যে একটা বড় বিনিয়োগ হয়েছে, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগের ক্ষেত্রেও সরকারের একটা পরিকল্পনা রয়েছে, এটা নিয়ে কিন্তু বিরোধীরা আপনাদের সমালোচনা করছেন। আপনি কি বলবেন এটা নিয়ে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি শুনতে, বলুন। হ্যাঁ, কথাটা হচ্ছে গিয়ে যে আজকে 2 লক্ষ চাকরি হবে, সেটা আমাদের সংকল্প, এবং বিশেষ করে প্রধান প্রধান যেগুলো কাজ আছে তার মধ্যেখানে 2 লক্ষ চাকরি হবে। সেটা একটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা খবর। এবং আমি মনে করি যে আসামের যুব সমাজ, বিশেষ করে একটা বাজেট যখন হয়, সেই বাজেটে পজিটিভ দিক বা সেই বাজেটের মধ্যে এমন কি জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাই আমি মনে করি আসামের ইতিহাসে ফার্স্ট টাইম এরকম কোনো বাজেট হয়েছে যে বাজেটে বলা হয়েছে যে আমাদের 2 লক্ষ চাকরি দেওয়া হবে। এছাড়া যদি দেখা যায় যে তাহলে প্রত্যেকটা মানুষের মনের কথা, এবং একটা বাজেটে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সাধারণ থেকে সাধারণ কথা, একদম ছোট থেকে ছোট কথা, প্রত্যেকটা জিনিস এই বাজেটের মধ্যে লেখা আছে। তাই আমি মনে করি যে এবার লেখা আছে যে বাজেটের, গতবারের বাজেট যেটা হয়েছিল, বাজেটের প্রায় 85% ইমপ্লিমেন্ট হয়েছে। তাই শুধু বাজেট একটা বিধানসভায় পেশ করা হলো, সেটার উপর ডিসকাশন হলো, সেটা তারপর পারিত হলো, সেটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সেই বাজেটের ইমপ্লিমেন্টেশন কতটুকু হলো। আগে আমরা দেখেছি যে 2011-তে 45-42% ইমপ্লিমেন্টেশন, আজকের দিনে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি না 85%। আমি মনে করি এই যে আমাদের মুখ্যমন্ত্রীর দৃঢ়তা, এই যে মুখ্যমন্ত্রীর সংকল্প, এবং সত্যি কথা বলতে গেলে যে আসামের মানুষ এই গত 5 বছর বুঝতে পেরেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প নিয়ে যেভাবে উনি কাজ করছেন, এবং যেভাবে আসামকে 5 বছরে যেভাবে আসামকে এগিয়ে নিয়ে গিয়েছেন, এই 5 বছর আমি মনে করি আসামের মানুষের প্রত্যাশা, আমি বিশ্বাস করি এই 5 বছর অভূতপূর্ণ কাজ হবে, এবং আসাম আমাদের বিশেষ করে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত হবে, সেটাই মানুষের প্রত্যাশা, কামনা। ধন্যবাদ কমলাক্ষ বাবু। এই মুহূর্তে গৌতম ভট্টাচার্য কিছু একটা বলতে চাইছেন, আপনি কি বলবেন, বলুন। উনি বিজেপির মুখপাত্র বিধায়ক মহোদয় কিছুক্ষণ উনি আমার প্রথম ভার্সনটা উনি শুনেননি। আমি ওনাকে বলতে চাই যে আপনি যে 2 লক্ষ চাকরি করছেন, আপনার 5 বছরে 97,000 চাকরির হিসেব আমি দিয়ে দিয়েছি। আপনি সেটা রিটেক নিয়ে দেখে নেবেন আমি কিভাবে হিসাবটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে আপনি বলছেন যে 85% না কত পার্সেন্ট ইমপ্লিমেন্ট হয়েছে। ক্যাগ রিপোর্ট বলছে, ক্যাগ রিপোর্ট বলছে লাস্ট ইয়ার 60% মাত্র বাজেটের ইমপ্লিমেন্ট হয়েছে, 40% ইমপ্লিমেন্ট করতে পারেনি সরকার। সেটা আলাদা ব্যাপার, লোক ভোট দিয়েছে, আপনারা 100 পার করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 60% অনলি ইমপ্লিমেন্ট হয়েছে। তারপরে আপনি বলছি আপনার সার্বঙ্গিক উন্নতির কথা বলেছেন। সার্বঙ্গিক উন্নতির কথা আমি যদি আসি, তখন দেখা যাবে আসামের উদ্যোগ, সবচেয়ে বড় উদ্যোগ চা উদ্যোগে কি আছে? চা উদ্যোগে 2016 সনে এদের প্রমিস ছিল কি আমরা 351 টাকা মজুরি দেব। সেটা 2016 থেকে 21 অব্দি চলে গেল, দিতে পারে। 2021 থেকে যখন 2026-এর সরকার যখন চললো, তখনও সেটা ইমপ্লিমেন্ট করতে পারেনি।
আলটিমেটলি 2026-এর ইলেকশনের মাসখানেক আগে কি করলো, 28-30 টাকা একটা বাড়িয়ে দিল। 2026-এ এদের পোল প্রমিস কি ছিল, যে 551 টাকা দিন মজুরি করা হবে চা বাগানের কর্মরত। সেই ব্যাপারে কিন্তু বাজেটে কিছু থাকলো না। তো বাজেটটা সেটা একটা মানে আগেও বাজেট হয়েছে, আমি বলেছি আপনাকে সেই বাজারটা একটা স্বপ্ন দেখানো, স্বপ্ন কোনো সময় সফল করা হয়নি, আর এই সরকারের দ্বারা হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, আপনি যে ইনফ্রাস্ট্রাকচারের যে বিভিন্ন কথা বলা হয়েছে, ইয়ে কর দেগা ও কর দেগা, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট জন্য মাত্র 33,000 কোটি টাকা আছে। সেই 33,000 কোটি টাকা দিয়ে এত বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি করে হবে? শিক্ষার ক্ষেত্রের কথা আমি বলছি, শিক্ষার ক্ষেত্রে বললেন আপনি যে একটা আলাদা শিক্ষা কি বলেছে, সেই অষ্টাদশ মুকুতার মালা, শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে অষ্টাদশ মুকুতার মালা। সেই শিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা দেখছি যে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, কিছু অ্যামালগামেটেড নামে, কিছু তো এমনিতে বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই স্কুলগুলোকে রিভাইভ করার জন্য কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিতে পারেনি। এত বড় একটা থিঙ্ক হ্যাঁ, ট্যাঙ্ক রয়েছে। ঠিক আছে গৌতম বাবু, স্কুলগুলো আমি কিভাবে revive করা কমলাক্ষ যায়? দেবপুরকাস্তের কাছে যাব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কমলাক্ষ দেবপুরকাস্ত, কি বলবেন আপনি? গৌতম বাবু বেশ কিছু অভিযোগ রাতের করছেন। রাতের বেলা যদি রাতের বেলা যদি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। রাতের বেলা যদি সানগ্লাস পরে থাকেন, রাতের বেলা যদি সানগ্লাস পরে থাকেন, তাহলে কি হয়ে দেখবেন আপনারা? আজকে চা বাগানের কথা বলছেন, বিধায়ক শুনুন, চা বাগানের কথা চা বাগানের কথা বলছেন আপনারা। আপনি বলেছেন আপনার কথা শুনে আমি কিছু বলিনি। ছোট লোক আমি না গৌতম বাবু, আপনি কমলাক্ষ দেবপুরকাস্ত থেকে বলতে দিন। আপনার কথা শুনে আমি কিছু বলিনি। না মানুষ, তোমাদের চ্যানেলে আমি কোনোদিন আসবো না। না 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 গৌতম বাবু, আমাকে আপনি বলতে দাও। বলতে দিন। কমলাক্ষ দেবপুরকাস্ত না, না। আপনার জবাবটা দিতে দিন। আমাকে বলতে দিন। হ্যাঁ। বলুন। রাতের বেলা যদি সানগ্লাস পরে থাকেন তাহলে ঠিক আছে। রাতের বেলা সানগ্লাস পরে থাকলে কি হয়ে দেখবেন আপনারা? আপনাদের লজ্জা হয় না? চা বাগানের কথা বলছেন। চা বাগানে কি আগে 800 টাকা ছিল? এখন আপনার কমে গিয়েছে। সেটা ছিল নাকি 60 বছরের রাজত্বকালে? চা বাগানে কি করেছেন? কংগ্রেস ঠিক করেছিল 60 বছরে। আজকে এই 5 বছরে চা বাগানের জন্য যতগুলো স্কিম দেওয়া হয়েছে, আজকে ওয়েজের যেভাবে বৃদ্ধি করা হয়েছে, লেবার লাইনের পাট্টা থেকে শুরু করে, লেবার লাইন থেকে শুরু করে, জগন্নাথ কমিউনিটি হল থেকে শুরু করে, চা বাগানের হাই স্কুল থেকে শুরু করে, চা বাগানের 3% রিজার্ভেশন থেকে শুরু করে যেভাবে কাজ করেছেন, আপনাদের লজ্জা হয় না? আপনার চোখে দেখেন না আপনারা? দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা। ইনফ্রাস্ট্রাকচার আরবিআই বলছে যে বিগত 5 বছর, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে গিয়ে যে আসাম ফাস্টার গোয়িং স্টেট, ন্যাশনাল এভারেজ থেকে আসামের এভারেজ, ন্যাশনাল এভারেজ হচ্ছে 29%, আসামের এভারেজ হচ্ছে 45%। তাই ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, আজকে শিক্ষার ক্ষেত্রে দেখা হয়, যদি আজকে নিযুত মাইনা, ফ্রি স্কুটি, হাই স্কুলের সুন্দর বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার, টেটের মাধ্যমে টিচার নিযুক্তি করা হয়েছে, আপনাদের ফ্রি টেক্সট বুকের ব্যবস্থা করা হয়েছে। তাই এদের আমূল যে একটা পরিবর্তন হয়েছে, সেগুলো আপনাদের চোখে থাকা পড়ে না। আপনাদের এজেন্ডা নিয়ে আপনারা কাজ করুন, আপনার এজেন্ডা মতে আপনারা কাজ করুন, আপনার সরকারের সমালোচনা করুন। সরকার যা ভালো কাজ করে, নেটওয়ার্কের একটা সমস্যা দেখা গেছে। আমরা আবার আসব কমলাক্ষ দেবপুরকাস্তের কাছে। এই বাজেটে কিন্তু পরিকাঠামো কিন্তু যে বেশ বড় বিনিয়োগের কথা বলা হয়েছে। সড়ক, সেতু, নগর উন্নয়ন ও অন্যান্য অবকাঠামোতে কিন্তু প্রায় 10,000 কোটির উন্নয়নমূলক উদ্যোগের ঘোষণা করা হয়েছে, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। আমার প্রশ্ন হলো, ফারহাদ আলী, আপনারা কি এই জিনিসগুলো দেখছেন না? না, কথা হলো যে দেখেন, আমরা অপোজিশনের থেকে না, আপনার কি আমাদের কাজ সরকারকে রাইট ডাইরেকশন দেওয়া, আর যেই জায়গায় নাকি সরকার কিছু ভুলের দিকে যাচ্ছে, এটা সংশোধনের জন্য সরকারকে আমরা কিছু সাজেশন দেওয়া। সরকার যেই জায়গায় ডেভেলপমেন্টের কথা বলছে,
তে সেই জায়গায় সরকার আজকের কিন্তু ঋণের বোঝাও অনেক বেড়ে যাচ্ছে দিনে দিনে। তে আমাদের পরামর্শটা, আমাদের যেটা কওয়া, যে এটা হলো যে আসামের যেসব ন্যাচারাল রিসোর্স আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে যদি আমরা মনোযোগ না দেই, তে এই যে আমাদের যেটা সেন্ট্রালের কাছে যেটা নির্ভরশীল হওয়ার যেটা মন মানসিকতা, এটাকে আমরা পরিবর্তন করতে হবে। মেডিকেলের ইনফ্রাস্ট্রাকচার, রাস্তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে আমরা মনে করি, হ্যালো 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 হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা মনে করি যে আসাম এখন খুবই একটা শান্ত পরিবেশ আসছে। আসামে এখন টেরোরিজম এইসব সমস্যা নেই। বিগত সময়ের সরকারগুলো লাহে লাহে এইসব জিনিস শেষ করে আছে। তো এখন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের একটা সুযোগ, এক সময়। তা আমরা কিছু ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট চা বাগানের কথা বলা হয়েছে, ন্যাচারাল রিসোর্সের কথা বলা হয়েছে, ক্রুড অয়েল আসামে আছেন। তো এইসব ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে এইখান থেকে সরকারের রেভিনিউ কালেকশন হবে, প্লাস এমপ্লয়মেন্টের সুযোগ একটা আসবে, নিয়োগের। তো এইসব ক্ষেত্রে সরকার মনোযোগ দেওয়া দরকার। আর পাবলিক ইন্টারেস্টের জন্য আমি এই কথাটা প্রথমেই বলেছি যে মানুষ এইভাবে ম্যান্ডেট বিজেপিকে দিয়েছেন, তো এখন শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের জন্য মানুষ আশা করে বসে থাকেনি। মানুষ ভাবছে যে এই বিজেপি সরকারের ডেভেলপমেন্ট আনবে, আর এই ক্ষেত্রে অনেক বড় বড় ঘোষণা হয়েছে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে ইমপ্লিমেন্টেশন তারা কত পার্সেন্ট করছেন। তারপরে আমি ইন্ডাস্ট্রিয়াল মনোযোগ, যেটা কথা বলেছেন, সরকারের সময় সময় মনোযোগ দেন। কিন্তু আমি আরেকটা কথা বলেছি যে যেসব স্মল ইন্ডাস্ট্রি সরকারে প্রমোট করতে ইচ্ছুক, এইসবের বেনিফিটটা কিন্তু একটা সেকশন মানুষই শুধুমাত্র পাচ্ছেন। যে ভিলেজ এরিয়াতে যেসব যুবক আজকের সময় আনএমপ্লয়েড ইয়থ হিসেবে আছেন, তাদের কাছে মানে প্রপার ইনফরমেশন না থাকার জন্য, আর প্লাস এটার যেটা প্রসিজিওরটা, লোন সিস্টেমে ক্যাপিটাল আপনি কোনো একটা যুবককে দিবেন, কিন্তু লোন সিস্টেমে গিয়ে কিন্তু অনেক এটা আপনার ফেল হওয়ার পার্সেন্টেজটা 80% ফেল হয়। না ব্যাংকে তাদেরকে সহায় করছেন, না প্রপার একটা লাইনে গিয়ে তারা এই সরকার থেকে এই অনুদানটা পাচ্ছে। তো আমার দাবি, আমার প্রস্তাবটা হলো যে সরকারে দরকার হলে এই ভিলেজ এরিয়াগুলোয় হেল্প ট্যাক্সের তারা ব্যবস্থা করুক, যার জরিয়া করিয়ে যেসব নাকি এখন পর্যন্ত এক্সিস্টিং যেটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের জরিয়াতে আমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হব। হ্যাঁ, আমরা সরকারকে প্রশংসাও করি যে বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছেন। আরো আরো আমাদের যুগের সাথে, সময়ের সাথে আরো কিছু এগিয়ে যাওয়ার দরকার আছে, যার জন্য প্রত্যেকজন মানুষকে এই জায়গায় যাতে মানে একত্রিত করে নেওয়া হয়, তার জন্য আমাদের সবচেয়ে বড় দাবি আর। ধন্যবাদ। আমি মৈত্রী সিনহার কাছে যাব। মৈত্রী দেবী, নারী আর পরিবার কেন্দ্রিক কল্যাণে কিন্তু প্রকল্পগুলোতে প্রায় ৬,০০০ কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে এই বাজেটে। এ নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এখানে কথাটা একটাই, মানে আমি একটা কথাই বলবো, আমি এখানে বেশি কথা বলতে চাই না। পরিবার কেন্দ্রিক যে বাজেটে যে আর্থিক সাহায্য বরাদ্দ করা হয়েছে, আমার মতে এখন আসাম যে অবস্থায় আছে, আসাম এখন একটা রিভলিউশনের মাধ্যমে যেটা উন্নয়ন হচ্ছে, এই ক্ষেত্রে এই ব্যবস্থাকে, এই বাজেটের যে পরিবার কেন্দ্রিক আর্থিক অনুদান বা আর্থিক সাহায্য, এটা অবশ্যম্ভাবীভাবেই যে একটা উন্নয়নমুখী কার্য হবে বা উন্নয়নের পথে আসাম ভাসমান, এটাতে আমি একথাই বলবো। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা দিক দেখেছি, যেটা হচ্ছে আসামের মহিলারা যারা ঘরে খাদ্য বানাচ্ছেন, মানে রান্নাঘরে বিশেষ করে মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে, মহিলাদের পার্টিসিপেশনটাই বেশি থাকে। সেক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে কি, যে ট্যুরিজম বা পর্যটনের মাধ্যমে যে খাদ্য সম্ভার, এই খাদ্য সম্ভার যে আসাম থেকে বিভিন্ন রাজ্যগুলিতে, বিভিন্ন রাজ্য যেরকম বিহার, উড়িষ্যা, কর্ণাটক, চেন্নাই, এসব দিকে যে আমাদের খাদ্যগুলো চলে যাচ্ছে, এটা একটা কমার্শিয়াল স্টেপ, যেটা এটা অবশ্যম্ভাবী একটা ডেভেলপমেন্টের রাস্তা বা পথ সুগম করছে। এবং এখানে এই আর্থিক বরাদ্দ অনেকভাবেই কার্যকরী হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ।
হোমস্টের ক্ষেত্রেও সরকার কিন্তু যথেষ্ট একটা ভালো স্টেপ নিয়েছে এক্ষেত্রে, আমি যেটা বলতে চাইছি। ফারহাদ আলী, এই যে নতুন আইন আর প্রশাসনিক সংস্কারের মাধ্যমে ইজ অফ ডুইং বিজনেসটা করা, যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি সরকারের, বিনিয়োগ টানা বা স্টার্ট আপকে উৎসাহ দেওয়ার যে উদ্যোগ একটা, এটা নিয়ে আপনি কি বলবেন? না, অবশ্যই খুব ভালো একটা পদক্ষেপ, মানে স্টেপ। আমি এই প্রশংসাটা কালকেও করেছি অন্য একটা চ্যানেলে। কিন্তু সিঙ্গেল উইন্ডো বানিয়েছেন, তারপরে 3 বছরের জন্য স্টার্ট আপের কোনো ধরনের রেজিস্ট্রেশনের দরকার নেই, গ্রো করার জন্য যেটা সুযোগ দেওয়া হয়েছে। আর এই জিনিসটাতে আমি বলবো যে কিছু অ্যাওয়ারনেস ভিলেজ এরিয়াতে, আনটাচ এরিয়াগুলোতে ইয়ুথকে অ্যাট্রাক্ট করার জন্য সরকারিভাবে অ্যাওয়ারনেস, আপনার সরকারিভাবে হেল্প ডেস্কের মানে যদি ব্যবস্থা করেন, তাহলে এটার থেকে বেনিফিটটা আপনার ডিস্ট্রিবিউট হবে। কিন্তু বিগত সময় দেখা যাচ্ছে যে সরকারের যেসব মানে প্রজেক্টগুলো, যেসব মানে ঘোষণা করেন, এইসব শুধুমাত্র একটা বিজনেস ক্লাস কমিউনিটিতে থেকে যায়। তা আমরা চাইছি যে সাধারণ মানুষ যেসব আছে, সাধারণ ইয়ত যেসব আছে, তারা যাতে এইসব পুরো টাচটা পায়, তার জন্য সবাইকে নিয়ে আগ বাড়ার প্রচেষ্টা সরকারের করার দরকার। তার জন্য অ্যানাউন্সমেন্টের সাথে সাথে তাদের সাথে এটা ভালো একটা যদি মানে একটা লেজেনিং করা হয়, তাহলে বেনিফিটটা আসবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলুন। তারপর দাদা আরেকটা কথা বলবো যে ইনফ্রাস্ট্রাকচার, মেডিকেল কলেজের কথা বলা হয়েছে, কিন্তু দাদা দুঃখের বিষয় যে আজকের সময় তো ভিলেজ এরিয়া, রুরাল এরিয়াতে যেসব মানে আপনার হেলথ সেন্টার রয়েছে, ওখানে পর্যাপ্ত ডক্টরস এর অভাব হয়েছে, তারপরে স্কুলের টিচারের অভাব হয়েছে। গতিকে ঘোষণায় শুধুমাত্র থাকলে অ্যানাউন্সমেন্টে আসামের ডেভেলপমেন্ট হবে না। আমি বারবার বলছি, একটা কথাই ম্যান্ডেট দিয়েছেন, গতিকে প্র্যাকটিক্যালি সারা গ্রাউন্ডে যাক, গ্রাউন্ডের থেকে মানুষকে উঠিয়ে আনলে যদি ডেভেলপমেন্ট হয়, এই পার ক্যাপিটাল ইনকাম যাতে প্রত্যেকের মানুষের ডিস্ট্রিবিউট হয়। আজকের সময় যে সময় নাকি ইনকাম বেড়েছেন, তার সঙ্গে সঙ্গে অনেক ফ্যামিলি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে তারা লড়াই করছে। গতিকে সরকারে এই গ্রাউন্ডে গিয়ে এইসব একটা মাইক্রো লেভেলে যদি মনোযোগ দেন, সবাই নিশ্চয় একটা প্ল্যাটফর্মে আসতে পারবেন। আমি আর্থিকভাবে সচ্ছল একটা জীবনযাপন করার জন্য সুবিধা পাবেন। আর আমাদের বাজেটের লক্ষ্যই এটা হওয়ার দরকার, মানুষের লাইফস্টাইল কিভাবে সহজ করা যায়। আমি ফারহাদের কাছে যাচ্ছি। ফারহাদ, এই বাজেটে আমরা একটা দেখছি সবুজ শক্তিতে একটা ঐতিহাসিক বিনিয়োগের চেষ্টা করছে সরকার, যেমন ৭৭,০০০ কোটির বেশি বিনিয়োগের মাধ্যম জলবিদ্যুৎ, সৌরশক্তি, ব্যাটারি স্টোরেজ বা ট্রান্সমিশন ব্যবস্থার উন্নয়নের জন্য। এটা নিয়ে আপনি কি বলবেন? না, খুবই ভালো একটা পদক্ষেপ, কিন্তু আজকের সময় যেটা সোলার প্রজেক্টের কথা বলছি, এটা আমি জানি না এটাতে কি কোনো স্কিমও চলছে কিনা। সোলার প্রজেক্টে 1 কিলোওয়াট যেটা আপনি আপনার নিজের বাড়িতে ইনস্টল করেন, তো এই 1 কিলোওয়াটে সেন্ট্রাল থেকে নরেন্দ্র মোদী সাহেবে 30,000 টাকা ওখানে দিবে, ডিসকাউন্ট দিবে। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টে সাবসিডি, তারপরে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের থেকে 15,000, তো 45,000 সাবসিডি দিবেন। তারপর আপনার টোটাল কস্ট হচ্ছে 1 কিলোওয়াটের 50,000 টাকা। কিন্তু মানুষগুলা কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু 2 লক্ষ 2.5 লক্ষ টাকার লোন এইসব হচ্ছে। কিন্তু এই সিস্টেমগুলা যদি সোলার সিস্টেমে আমরা আসতে হয়, গ্রিন এনার্জিতে আসতে হবে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে যেসব এই মানে স্কিমগুলো চলছে, এই স্কিমগুলোতে সরকার মনোযোগ দেওয়ার দরকার আছে, বা এই বিষয়গুলোতে সরকার সবসময় যদি কারা নজর দিয়ে দেখে, তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। গৌতম বাবু, বিভিন্ন সরকারি কল্যাণমূলক কাজে প্রকল্পে 6,000 কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে, যাতে দরিদ্র প্রান্তিক মানুষের কাছে সরাসরি সরকারি সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছায়। এই বাজেটে সেই প্রস্তাবটা রাখা হয়েছে, আপনি কি বলবেন এটা নিয়ে? দরিদ্রদের জন্য যদি সরকার কিছু চিন্তা করেছে, সেটা তো ওয়েলকাম ডিসিশন, কিন্তু কথা হলো কি, সরকার দরিদ্রের কথা বলতে বলতে কি হয়েছে, মধ্যবিত্ত শ্রেণীর লোককে দারিদ্রতার দিকে ঠেলে দিয়ে আছে সরকারের। প্রত্যেক আজকের দিনে যদি আপনি
মানে আমি নীতি আয়োগের রিপোর্ট দেখুন, তাহলে আপনি দেখবেন ইনইকুয়ালিটি দিন দিন বেড়ে যাচ্ছে। ধনী শ্রেণীটা ধনীর দিকে এগিয়ে যাচ্ছে, আর মিডিল ক্লাস শ্রেণীটা দরিদ্রের দিকে চলে আসছে। তো এতে করে সরকার এমন একটা সেকশন তৈরি করছে যে সেই সেকশনটা কি হবে, দুবেলা দুমুঠি খাবে আর না, বেনিফিশিয়ারির মতো আমার বেঁচে আমার থাকবে। প্রশ্নটা হচ্ছে সরকার ঠিক আছে। জনকল্যাণে জোর দিয়েছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি হয়তো বিরোধী দলে থাকার জন্য না, বিরোধিতা আ- করছেন। আমি সেটা না, বলছেন, না, আমি বলছি যে ৬,০০০ কোটির যে বেশি বরাদ্দ হয়েছে দরিদ্র মানুষের জন্য, সরকারি সুবিধা আরো কার্যকরভাবে পৌঁছায় প্রান্তিক মানুষদের জন্য, সেটার ইতিবাচক দিকটা আপনি কি দেখবেন বলুন? না না, আমি বললাম তো, আপনি লাস্ট এই যে আমি বললাম ক্যাগ রিপোর্ট বলেছে লাস্ট বাজেটে 60% ইমপ্লিমেন্ট হয়েছে। 65% লাস্ট বাজেটের 65% টাকা শুধু বেনিফিশিয়ারির দিকে খরচ হয়েছে। আপনি আমার প্রশ্নটাই ধরতে সরকার- পারছেন না। আমি বলছি যে আমি আপনি বলছি, না, আপনি যেটা করছেন সেটা হলো বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন। আমি সেটা বলছি না। আমার না। প্রশ্নটা হলো যে জনকল্যাণে সরকার জোর দিচ্ছে, এবার সেই যে বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পে ৬,০০০ কোটির বেশি বরাদ্দ হয়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি সেটাই বলছি। আমার প্রশ্নটা কিন্তু স্পেসিফিক, যে সরকারি কল্যাণমূলক প্রকল্পে জল জীবন ৬,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, সেটা নিয়ে জল আপনি কি জীবন বলবেন? মিশন, জল জীবন মিশন সরকারি প্রকল্প, দরিদ্রতার দিকে প্রকল্প, গ্রামের দরিদ্র লোক যাতে বাড়িতে জল পায়। ঠিক আছে, কিন্তু কোথায় সেই, আজকে আপনি দেখেন না, আপনি আমার প্রশ্নটাকে আবার অন্যদিকে ঠেলে দিচ্ছেন। ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি কমলাক্ষ দেপুরকাস্তের কাছে। কমলাক্ষ দেপুরকাস্ত, সরকার বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পে ৬,০০০ কোটিরও বেশি বরাদ্দ করেছে দরিদ্র প্রান্তিক মানুষের কাছে সরকারি সুবিধার জন্য। এ নিয়ে কি বলবেন আপনি? কমলাক্ষ দেপুরকাস্ত, কমলাক্ষ দেপুরকাস্তের সঙ্গে আমাদের যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়ে আছে। আমি বলতে চাইছি যে শিল্প, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব নীতির জন্য নতুন কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করার চেষ্টা করছে সরকার। জনকল্যাণ সবুজ শক্তিতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। তো এই যে জায়গাগুলোতে সাধারণত আমরা কি দেখছি, যে সরকার এই বাজেটে কর্মসংস্থানের প্রচুর সম্ভাবনা তৈরি করছে। নতুন শিল্প, বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো নির্মাণ করা, এইগুলোর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। কমলাক্ষ দেপুরকাস্ত, সরকারের এই যে নতুন শিল্প, বিদ্যুৎ প্রকল্প ও অবকাঠামো নির্মাণের যে লক্ষ্য, যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপুল পরিমাণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, এটা নিয়ে কি বলবেন আপনি? আমার হাতে সময় বেশি নেই কিন্তু। অবভিয়াসলি যে 5 লক্ষ কোটি টাকার, 1,000 কোটি টাকার অধিক বিনিয়োগ করা হবে, যে এখানে অ্যাডভান্টেজ টু আসামে 2 লক্ষ চাকুরি, সব মিলিয়ে দেখা যায় যদি, তাহলে একদিকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যুবক যুবতীকে স্বাবলম্বী করা, ইভেন দেখুন এত ছোট এবার আজকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজগুলো শিখে সেখানে আবার ছেলেদেরকে টাকা দেওয়া হবে, ছেলেরা যাতে বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, যাতে চাকুরির ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারে, যাতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়, এবং ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে ছেলেরা যাতে চাকুরি পায়, সিএম ত্রিপুলের মাধ্যমে যাতে এককালীন সাহায্য করে, সে যাতে ছোটোখাটো যাতে একটা কোম্পানি খুলতে পারে। সব মিলিয়ে দেখা যায় যদি, তাহলে এমন এই বাজেটে অনেকগুলো স্কোপ, যুবকদের জন্য অনেকগুলো স্কোপ, যে স্কোপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অনেকগুলো পথ খুলে দেওয়া হয়েছে, যাতে আমাদের আসামের যুবক যুবতীরা অনেকভাবে উপকৃত হবেন। এবং বিশেষ করে আমি যদি মনে করি যে সামনের দিন এবং আমাদের আসামের বাজেট, এবং বর্তমান দিনে প্রত্যেকবারের বাজেট যখন বিধানসভায় পেশ করা হয়, তারপর কিন্তু অন্য বিধানসভায় কিন্তু
আমাদের বাজেটের থেকে অনেক কিছু জিনিস কিন্তু সংগ্রহ করা হয়, যে আসামের বাজেটে এই জিনিস আছে, আসামের বাজেটে এই নতুন 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 জিনিস আছে যে এই যে নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন ভাবনা, যুবক যুবতীদেরকে ভাবনা, মহিলাদেরকে নিয়ে ভাবনা, অর্থাৎ অর্থাৎ প্রকৃত অর্থে একটা আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দৃঢ়তা, মুখ্যমন্ত্রীর সংকল্প এবং নূতনভাবে আসামকে গড়ে তোলার জন্য ওনার যে সংকল্প, আমি মনে করি একজন বিধায়ক হিসেবে গর্ববোধ করছি এবং সামনের দিন নিশ্চয়ই আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি যে দৃঢ়তার সঙ্গে কাজ করছেন আমরা, এবং কোনো সেক্টর বাকি নয় কিন্তু প্রত্যেকটা সেক্টরে আজকে কৃষকদের জন্য দেখবেন, আজকে মহিলাদের জন্য দেখবেন, আজকে যুবকদের জন্য দেখবেন, আজকে যুবতীদের জন্য দেখবেন, আজকে বিশেষ করে বৃদ্ধদের জন্য দেখবেন, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনায় বাজেটে আছে। আমি মনে করি এই বাজেটের ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে, যে ইমপ্লিমেন্টেশন আমি যেটা দেখলাম যে 85% আমাদের বাজেটে লেখা আছে, বাজেট স্পিচে লেখা আছে। তাই বাজেটে ইমপ্লিমেন্টেশনে যে কথা যেগুলো বলা হয়েছে, বিগত দিনে 42%, 43%, ধন্যবাদ। আজকের দিনে প্রায় 85% ইমপ্লিমেন্টেশন হচ্ছে। যে এই যে ইমপ্লিমেন্টেশন এবং বাজেট উত্থাপনার সঙ্গে সঙ্গে যে কাজ, যে বাস্তবিক অর্থে যে মানুষের জন্য কাজ করার জন্য যে একটা যে প্রবণতা, আমি মনে করি সেটা আসামকে আরো এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ কমলাক্ষ, ধন্যবাদ গৌতম ভট্টাচার্য, ফারাদ আলী এবং মৈত্রী সিনহা। আমার সময় শেষ হয়ে গেছে, এইখানে সাব কথা শেষ করছি। শুভরাত্রি।